ভাবুন তো একবার, এমন একটা জীবনের কথা যেখানে জঙ্গলটাই আপনার বাড়ি, আপনার বাজার, এমনকি আপনার মন্দিরও। হ্যাঁ, আফ্রিকার গভীর অরণ্যে এমন এক মানব সম্প্রদায় বাস করে যাদের গল্পটা হাজার হাজার বছরের পুরানো। চলুন আজ সেই রহস্যময় জগতের ভেতরে একটু প্রবেশ করা যাক। পৃথিবীর সবচেয়ে খাটো মানুষদের কথা উঠলেই কাদের ছবি আমাদের মাথায় আসে? পিগমিদের, তাই না? কিন্তু তাদের এই কম উচ্চতার পেছনের কারণটা কি, আর বনের সাথে তাদের সম্পর্কটা কতটা গভীর, সেটা এমন এক অবিশ্বাস্য জগতের দরজা খুলে দেয় যা আমাদের কল্পনারও বাইরে। আচ্ছা, এই যে আমরা পিগমি পিগমি বলি, এই নামটা এলো থেকে। মজার ব্যাপার হলো, এটা কিন্তু তাদের নিজেদের দেওয়া নাম না। এটা এসছে একটা গ্রিক শব্দ থেকে, যার সহজ মানে হল কোনুই পর্যন্ত লম্বা। মানে বাইরের দুনিয়ায় তাদের এই নামে ডাকে। তাহলে তারা নিজেদের কি বলে? তারা নিজেদের ডাকে বা নামে। আর তাদের ভাষায় এর মানে কি জানেন? খুব সহজ আর খুব সুন্দর একটা শব্দ, মানুষ। তো চলুন মানুষ হিসেবেই তাদের পৃথিবীকে আমরা আজ কাছ থেকে জানার চেষ্টা করি। আজ আমরা তাদের পরিচয় আর নামের রহস্য থেকে শুরু করে তাদের বনকেন্দ্রিক জীবন, সমাজ, বিশ্বাস এবং আধুনিক পৃথিবীর সাথে তাদের টিকে থাকার লড়াই সবকিছু নিয়েই কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক তাদের পরিচয় দিয়ে। নামের রহস্য তো আমরা কিছুটা জানলামই। এবার আসি তাদের শারীরিক গঠনের বিশেষ দিকটার কথায়। একজন প্রাপ্তবয়স্ক পিগমি পুরুষের গড় উচ্চতা মাত্র 4 ফুটের মতো। আর একটা অবাক করা ব্যাপার কি জানেন? প্রায় 14 বছর বয়সের পরেই তাদের শরীরের বাড়ন বৃদ্ধি প্রায় থেমেই যায়। তাই একজন প্রাপ্তবয়স্ক আর একজন কিশোরের মধ্যে উচ্চতার খুব বেশি পার্থক্য বোঝা যায় না। তো প্রশ্ন হল, কেন এমনটা হয়? বিজ্ঞানীরা এর পেছনে মূলত দুটো কারণ খুঁজে পেয়েছেন। একটা হলো তাদের শরীরে আইজিএফ নামের একটা হরমোন আছে, যেটা শরীর বৃদ্ধিতে সাহায্য করে, সেটার কার্যকারিতা একটু কম। আর দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং। হাজার হাজার বছর ধরে ঘন জঙ্গলে থাকার কারণে পরিবেশের সাথে মানিয়ে নিতেই তাদের শরীরটা প্রাকৃতিকভাবেই এমন হয়েছে। ঘন বনের মধ্যে চলাফেরার জন্য এটা কিন্তু দারুণ সুবিধার। এবার আসি সেই বিষয়টাতে যা তাদের জীবনের একেবারে কেন্দ্রে রয়েছে, আর সেটা হলো বন। তাদের কাছে বনই জীবন, বনই জীবিকা। তাদের পুরো অস্তিত্বটাই এই বনের উপর নির্ভরশীল। তাদের জীবনে নারী পুরুষের কাজের দারুণ একটা ভাগ আছে কিন্তু। পুরুষরা সাধারণত শিকারে যায়, যেমন বল্লু ডুকার নামে এক ধরনের ছোট হরিণ শিকার করে। আর নারীরা, তারা হল দক্ষ সংগ্রাহক। বন থেকে ফল, মধু, মাশরুম, বুনো ইয়াম, এমনকি মাছ ধরার কাজটাও মূলত তারাই করে। সত্যি বলতে বনটা তাদের কাছে একটা বিশাল সুপারমার্কেটের মতো। আর তাদের শিকারের পদ্ধতিটা, ওটা একটা দেখার মতো ব্যাপার। এটা শুধু শিকার নয়, রীতিমতো একটা শৈল্পিক পরিকল্পনা। প্রথমে দলনেতা মন্ত্র পড়ে দেবতাদের কাছে সফলতার জন্য প্রার্থনা করেন। এরপর এনকুসা নামের এক বিশেষ লতা দিয়ে তৈরি একটা জাল পাতা হয়, যেটা প্রায় দেখাই যায় না, কিন্তু অসম্ভব শক্ত। তারপর দলের বাকিরা মিলে চারদিক থেকে হৈ হৈ করে শিকারকে তাড়িয়ে ওই জালের দিকে নিয়ে আসে। একবার জালে আটকালে, বিশেষ করে বড় কোনো প্রাণী হলে, তীর দিয়ে তাকে কাবু করা হয়। এটা তাদের দলবদ্ধতার এক অসাধারণ উদাহরণ। শিকার বা খাবার সংগ্রহের বাইরেও কিন্তু তাদের একটা জীবন আছে, একটা সুন্দর সামাজিক আর সাংস্কৃতিক জীবন। চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। পিগমিরা কিন্তু ভীষণ শান্তিপ্রিয়। অবাক করা ব্যাপার হলো, তাদের ভাষায় যুদ্ধ বা ঝগড়ার মতো কোনো শব্দই নাকি নেই। তারা সাধারণত 20 থেকে 40 জনের ছোট ছোট দলে থাকে, আর যাযাবরদের মতো খাবারের খোঁজে এক বন থেকে আরেক বনে ঘুরে বেড়ায়। আর গান তো তাদের জীবনের সঙ্গে একেবারে মিশে গেছে। সো হার্ট নামে একজন গবেষক, যিনি বাকা সম্প্রদায়ের সাথে কাজ করেছেন, তিনি একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেন, নারীরা ভোরের আগেই একসাথে গান গেয়ে বনের পশুদের মোহিত করে আর পুরুষদের শিকারের সাফল্য নিশ্চিত করে। ভাবা যায়, গান তাদের কাছে শুধু বিনোদন নয়, আক্ষরিক অর্থে টিকে থাকার একটা হাতিয়ার। তাদের জীবনের আরও গভীরে গেলে দেখা যায় যে বন আর আধ্যাত্মিকতা যেন একই সুতোয় বাঁধা। তাদের কাছে বনে যেন ঈশ্বর। যেমন ধরুন দুটো প্রধান গোষ্ঠী, বাঁকা আর এম্বুটি। তাদের বিশ্বাসে কিছু ভিন্নতা আছে। বাঁকা গোষ্ঠীর প্রধান সৃষ্টিকর্তা হলেন কম্বা, আর তাদের বনের শাহ দেবতা হলেন জেঙ্গি। আবার এম্বুটিদের সৃষ্টিকর্তা খনভুম আর বন দেবতা তোরে। নাম আলাদা হলেও দেখুন মূল বিশ্বাসটা কিন্তু একই জায়গায়, বনের প্রতি গভীর শ্রদ্ধা। আসলে তাদের কাছে বন তো শুধু গাছপালা বা পশু পাখির জায়গা না, বনই তাদের আশ্রয়, তাদের মন্দির। তারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষদের আত্মারাও এই বনেই বাস করে। বনের প্রত্যেকটা জিনিসের মধ্যেই তারা যেন প্রাণের স্পন্দন খুঁজে পায়। কিন্তু এত শান্তিপ্রিয় একটা সম্প্রদায়, তারা কি সত্যিই শান্তিতে আছে? উত্তরটা হলো না।
আধুনিক পৃথিবীর আগ্রাসন তাদের জীবনকে একটা ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে তাদের প্রতিবেশী বান্টু সম্প্রদায়ের সাথে তাদের সম্পর্কটা খুবই খারাপ। বান্টুরা নিজেদেরকে অনেক উঁচু মনে করে আর পিগমিদের ওপর রীতিমতো শোষণ চালায়। ধরুন, একই কাজ করার জন্য একজন পিগমি শ্রমিককে দেওয়া হয় অর্ধেক মজুরি। জমি বা সম্পদের ওপর তাদের কোনো অধিকারই নেই বলতে গেলে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা কঙ্গোলিজ হিউম্যান রাইটস অবজারভেটরির একটা কথা শুনলেই বোঝা যায়। তারা বলছে, বান্টুরা তাদের পোষা প্রাণীর মতো নিজেদের সম্পত্তি বলে মনে করে। এটা শুনতেও যেন কেমন লাগে, তাই না? এই যুগেও একটা মানুষ আরেকটা মানুষকে নিজের সম্পত্তি ভাবতে পারে। আর এই সব শোষণ, বঞ্চনা আর আধুনিকতার ধাক্কায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই মানব সম্প্রদায়গুলোর অস্তিত্বই আজ বিপন্ন। 2016 সালের একটা হিসাব বলছে, মধ্য আফ্রিকার জঙ্গলে প্রায় 9 লক্ষ পিগমি বাস করে। সংখ্যাটা শুনতে হয়তো বড় মনে হচ্ছে, কিন্তু বিশাল আফ্রিকার তুলনায় আর যেভাবে বন উজাড় হচ্ছে, তাতে তাদের টিকে থাকাটা যে কতটা কঠিন হয়ে পড়ছে তা বলাই বাহুল্য। তাদের এই সংকটের পেছনে বেশ কয়েকটা কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো বন ধ্বংস। বনই তো তাদের সব, সেটাই যদি না থাকে তাহলে কি হবে? এর সাথে তো আছেই প্রতিবেশী গোষ্ঠীর শোষণ, ভয়াবহ দারিদ্র্য আর আধুনিক স্বাস্থ্যসেবার অভাব। টিকা বা সাধারণ চিকিৎসা সুযোগও তারা পায় না। ফলে তাদের হাজার হাজার বছরের ঐতিহ্য আর জ্ঞান সবই আজ হারিয়ে যাওয়ার মুখে। এক কথায় বলতে গেলে বনই তাদের বাড়ি, তাদের সুপারমার্কেট, তাদের মন্দির। আর এই বন ধ্বংসের সাথে সাথে পৃথিবীর প্রাচীনতম মানব সম্প্রদায়গুলোর একটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রশ্নটা হলো, এই প্রাচীন সংস্কৃতি, এই মানুষগুলো কি এভাবেই চিরতরে হারিয়ে যাবে? আসলে যখন একটা গোটা সংস্কৃতি হারিয়ে যায়, তখন তো শুধু কিছু মানুষ হারিয়ে যায় না, হারিয়ে যায় আমাদের মানব ইতিহাসেরই একটা জীবন্ত অধ্যায়। তাদের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হবে, সেই উত্তরটা হয়তো আমাদের সবার হাতেই রয়েছে।